সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান আর আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন সাবেক তারকা ফুটবলার বাংলাদেশের সাঈদ হাসান কানন। অনেক পরিচয় আছে, ডাকসুর ক্রীড়া সম্পাদক, জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, গোলবারের অতন্দ্র প্রহরী ছিলেন, সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। অনেক পরিচয়, আমরা তার সঙ্গে কথা বলবো, ফুটবল নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে নিয়ম মেনে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দেব। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমরা সাঈদ হাসান কাননকে পেয়েছি অতিথি হিসেবে, কথা বলবো ফুটবল নিয়ে। বলছিলাম ফুটবলের সংস্কার নিয়ে আলোচনা চারদিকেই চলছে এবং গতকালই একটা সভা হয়েছে যেখানে সাঈদ হাসান কানন নিজেও ছিলেন। আমরা সে বিষয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সাঈদ হাসান কানন, প্রথমেই জানতে চাই যে এই যে দেশের পট পরিবর্তন, তাতে করে ক্রীড়াঙ্গনে এবং স্পেসিফিক ফুটবলে আসলে কোনো পরিবর্তন কিংবা আশা, কোনো চেঞ্জ, কোনো কিছু দেখেন কিনা আপনি? প্রথমে এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে ফুটবলের এখন পরিবর্তন কিন্তু জনগণের দাবি, 18 কোটি মানুষের দাবি। ফুটবলের যে অবস্থান এখন, সময়ের পরিবর্তন সবাই চায়। ফুটবলের অবস্থান কিন্তু আমরা সবাই জানি। এখন ফুটবল পুরোপুরি এখন একটা সমুদ্রের পাদদেশে অবস্থান করছে, আমরা সবাই জানি। সো ফুটবলের পরিবর্তন সময়ের দাবি, জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই ফুটবল পরিবর্তন আসা দরকার আমি মনে করি। আচ্ছা, ফুটবল ফেডারেশনের পরিবর্তন দরকার। আচ্ছা, ফুটবলের পরিবর্তন বলতে ফেডারেশনের পরিবর্তন, এবং আরও স্পেসিফিক বলে আপনাদের আন্দোলনে যেটা, যে শীর্ষ পদে অর্থাৎ সভাপতি কাজী সালাউদ্দিনের পরিবর্তন, সেটাই তো আমি যদি ভুল না বলি? জি, একমত। আচ্ছা, তিনি 4 বার ছিলেন মেয়াদে, তাকে আপনারা 4 না 5ম মেয়াদে। গতকালও আপনারা একটা সভা করেছেন এবং এর আগেও ফুটবল ভবনে গিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, পদত্যাগ দাবি করেছেন। কিন্তু আপনি তো জানেন যে আসলে এভাবে পরিবর্তন কি আসলে সম্ভব? অন্য অনেক ফেডারেশনের সাথে ফুটবলের ডিফারেন্স আছে। এরকম দাবি দেওয়া, আন্দোলন করে কি আসলে পরিবর্তন সম্ভব? আমরা তো দাবি দেওয়া করছি শুধু সালাউদ্দিন ভাইয়ের পদত্যাগ। আমরা কিন্তু ফুটবল ফেডারেশনে কোনো হামলা করি নাই, যাই নাই, এখনো কোনো প্রতিবাদ করি ওইভাবে কোনো। আমরা প্লে কার্ড নিয়ে সুন্দর শৃঙ্খলার সহিত আমরা তার পদত্যাগ দাবি করেছি। বিকজ উনি একজন সাবেক প্লেয়ার ছিলেন, ফুটবল প্লেয়ার ছিলেন, কিন্তু উনি যে ব্যর্থ সংগঠক এটা প্রমাণিত হয়েছে, এটা সবাই জানি আমরা। ওনার 4 টার্ম, উনি দীর্ঘ 16 বছর ফেডারেশনে আছেন, কিন্তু উনি কিন্তু কোনো পরিবর্তন আনতে পারেন এই ফুটবলের। এখন স্ট্যান্ডবাজি করে তো ফুটবল হয় না, সব কিছুর একটা পরিবর্তন আনতে হলে আপনার একটা অবকাঠামো একটা তৈরি করতে হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আপনি আগাবেন আস্তে আস্তে। এই ধরনের কোনো ছিল না তার পরিকল্পনা দেখি না। আচ্ছা। এবং এখন আমাদের যে ফুটবলের অবস্থান, আমরা সাফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিম্ন স্তরের একটা টুর্নামেন্ট সাফ, ওখানে আমাদের ফাইট করতে হয়। সরি, ওখানে আমরা অসুবিধা নেই, বলেন। মানে সেই জায়গাতে আপনাদের সমস্যা হচ্ছে, সেখানে আমরা এখনো ফাইট করি। উনি যখন 2008-এ যখন আসে ফেডারেশনে বসে, তখন উনি বলছে আমি ফিফা র্যাঙ্কিংয়ে 150 নিয়ে যাব। তারপরে 2022 ওয়ার্ল্ড কাপে খেলার কথা বলেছেন। হ্যাঁ, এবং উনি বলল 2022 ওয়ার্ল্ড কাপে খেলব। এই যে কথাগুলা কিসের ভিত্তিতে? আচ্ছা, আপনার কোনো পরিকল্পনা আছে বা কোনো টার্গেট আছে? আপনি যে ফুটবল উন্নয়ন করবেন, আপনি একটা পর্যায়ে যাবেন। সাফের পরে এশিয়ান গেমসে কোয়ালিফাইং করার পরে আপনি ওয়ার্ল্ড কাপে যাবেন। সো আপনি সাপে জিততে পারেন না, আপনি যতদিন বসছেন 14 বছর 15 বছর, আপনি সাপের ফাইনালে খেলতে পারেন না। সেইখানে আপনি কীভাবে আপনি মনে করেন ওয়ার্ল্ড কাপ খেলবেন বলে ফেলেন? তারপর আছে এশিয়ান গেমসে কোয়ালিফাইং করে দেন আপনি ইয়াতে যাবেন। এশিয়া কাপ আছে, তারপরে একটু যদি জানতে চাই যে আপনারা কারেন্ট সাবেক ফুটবলাররা এই আন্দোলন করছেন কিংবা এই কথা বলছেন, বর্তমান ফুটবলাররা কি আপনাদের সাথে একমত? কারণ আমি এই কারণেই কথা বললাম যে আপনারা যখন খেলতেন তখন আপনাদের আন্দোলন ছিল আরেক রকম, ফুটবল খেলার জন্য। এখনকার প্লেয়াররা ফুটবল খেলছে এবং কেউ কেউ দাবি করেন যে অনেক বেশি অর্থ পাচ্ছে। লিগটা গত 14 বছরে 16 বছর যদি আমি বলি যে কন্টিনিউয়াস হচ্ছে, সেটা এক ধরনের সাফল্য হিসেবে আপনারা স্বীকৃতি দেন কিনা এবং কারেন্ট ফুটবলাররা তাতে খুশি কিনা? মানে কারেন্ট ফুটবলাররাও কি পরিবর্তনের পক্ষে চায়? কারেন্ট ফুটবলের পরিবর্তনের পক্ষে চাবেই নিশ্চয়ই। কারণ আপনি জানেন গত টার্মে আপনার সব টিমে কিন্তু ফুটবল খেলছে। জি, ঢাকা কেন্দ্রিক ফুটবল শুধু। একমত। ফুটবল কিন্তু গ্রামে গঞ্জে ফুটবল নাই কোনো, না মানে জেলা পর্যায়ে যেটা লিগ হওয়ার কথা, ডিএফএ যেগুলো আমরা করা হয়েছে, ডিএফএ এর কোনো কার্যক্রম নাই। একমত। আপনি আমাদের পাশে নারায়ণগঞ্জের 6 বছর কোনো লিগ হয় না। তাহলে যদি ডিস্ট্রিক্টে যদি লিগ না হয়, যদি আপনি ঢাকা কেন্দ্রিক করেন, ঢাকায় প্লেয়াররা আসবে কোত্থেকে? আমরা যখন খেলেছি প্লেয়াররা কিন্তু গ্রাম থেকে আসতো। গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্ট লিগগুলো হইতো, শেরে বাংলা কাপ ফুটবল হইতো, স্কুল ফুটবল, ইউনিভার্সিটি ফুটবল হইতো। এগুলো এখন তো সবই নাই, কিছুই নাই।
ওখান থেকে কিন্তু জাতীয় প্লেয়ার ফুটবল আসতো লিগে এবং হতো। ভালো ভালো প্লেয়ার আসতো। আপনি বলেন এই 16 বছরে একটা প্লেয়ার কি তৈরি করতে পারছে ফুটবল ফেডারেশন? কিন্তু 12 বছরে 12টা কোচ চেঞ্জ হয়েছে ন্যাশনাল টিমের। জি, এই কোচ প্রতি 2-1 বছর পর পরই কোচ চেঞ্জ হয়। এই যে এখানে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি, আমাদের দেশীয় কোচদের কোনো মূল্যায়ন নাই। আচ্ছা, বিদেশি কোচ আনার পরে কি রেজাল্ট আমাদের? হাবিয়ার ক্যাবেরা এখন আছে ন্যাশনাল টিমের কোচ, $15,000 সে স্যালারি পায়। এই যে লাস্ট ভুটানের সাথে আমরা হেরে আসলাম 1 গোলে, জি, এটা জনগণ কি মেনে নিবে? আমরা জনগণের পক্ষেই আমরা কথা বলতেছি। আচ্ছা। আমরা সাধারণ মানুষ হিসাবে, আমরা ফুটবলার ছিলাম বেদে আমাদের এই যে আবেদন এবং আমার ক্রন্দন সোজাগত, আমরা খুব খারাপ লাগে ফুটবলের এই দুরবস্থা দেখে। কথা বলতে ভালো লাগে না, সত্যি কথা। মানুষ আমাকে জিজ্ঞেস করে, ভাই ফুটবলের কি হলো? আমরা তো বলতে পারি না কোনো কিছু। দীর্ঘ সাবেক 16 ফুটবলার বছর হিসেবে সেটাই আপনাদের কাছে জি, জিজ্ঞাসা আমাদের সবার। সবাই যেখানে খাটি যেখানে চলি সবাই আমাদের একই প্রশ্ন করে, তখন আমরা কিছু বলতে পারি না। সো আমি আবেদন, আমার বিভিন্ন কষ্ট আমি সালাউদ্দিন ভাইকে বলি, সালাউদ্দিন ভাই আসলে সংগঠক হিসেবে সফল না। কেন বলি এটা? আপনার কোনো লিগে কোনো দিন কোনো উদ্বোধনী অনুষ্ঠানে সে যেত না, কোনো ফাইনাল খেলায় কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেতে পারে না। সে অসুস্থ মানুষ, তার বয়স হয়েছে, কেন আবার পঞ্চমবারের মতো উনি আবার ইলেকশন করবে? এটা আমার তার কাছে আমি রিকোয়েস্ট করি তাকে যে আসলে আপনি সম্মানের সহিত চলে যান। আচ্ছা, কিন্তু আপনাদের এই দাবি কিংবা আপনাদের এই আবেদন কিংবা ক্রন্দন যেটা আপনি বললেন, সেটা কি উনি শুনতে পাচ্ছেন না তো, কিংবা উনি শুনছেন না? তাহলে তাহলে আমরা নির্বাচনে যাব। আমরা নির্বাচনের মাধ্যমে আমি মনে করি যে উনি যে পোষ্য যারা ডিএফের যাদের ভোটারকে যে পোষে রেখেছেন, ডিএফের এই খেলাধুলা হওয়ার কারণে হচ্ছে উনি ইলেকশনে শুধু ডিএফের এই ভোটারদের শুধু টাকা দিয়ে কিনে আনে ভোট দেয়, ভোট শেষ হলে ইলেকশনের পর আর ডিএফের খবর রাখে না। ডিএফএ কীভাবে লিগ চালাবে, ওদের কোনো স্পন্সর আছে কি না, ওদের কোনো টিম আছে কি না, কোনো খবর উনি রাখেন না। তাহলে আপনি ফুটবলের কর্মকর্তা মানে সর্বোচ্চ অবস্থানে বসে আছেন, লাইক প্রেসিডেন্ট, আপনি যদি বাংলাদেশের ফুটবল নিয়ে না ভাবেন, যদি আপনি কোনো পরিকল্পনা না করেন, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকে, আপনি কীভাবে ফুটবল ডেভেলপ করবেন? সো এই যে নির্বাচনের যে হাওয়া, আমি মনে করি যে এখন যারা ভোটার আছে, এখন ওনার পোষ্য ভোটার, তারাও কিন্তু তাদেরকে পছন্দ করে না তাকে। তারা আমাদের বলছে কারণ বা ইলেকশন হোক, আমরা তার ভোট দিব না। আমার এইটি আশা করি জনগণের কাছে, যদি ওনার যে যোগ্য এবং সংগঠক হয়, জি, তাহলে তারা অবশ্যই চিন্তা চেতনা নিয়েই যোগ্য লোককে ভোট দিবেন। আমার এখানেই দুটো প্রশ্ন, যে এক নম্বর হলো যে এই কথা আপনি বিশ্বাস করেন কিনা, কারণ যারা ডিএফএ তে রয়েছে তারা সবাই আগের সরকারেরই বলি কিংবা সরকারের রাজনৈতিক দলের সাথেই বলি সম্পৃক্ত ছিল বেশিরভাগই। তাছাড়া ডিএফএ ডিএসএ তে হওয়া সম্ভব নয়, এটা একটা পয়েন্ট। আর বিএফএফ এর নির্বাচনে আমরা অনেক দেখেছি যে প্রচুর টাকার খেলা হয় বলে আমরা শুনি, যে পক্ষই থাকে, এটা রাজনীতির ঊর্ধ্বে, যে টাকা না দিলে ভোট দেয় না, এরকম অভিযোগ আছে। এই দুটো জায়গায় আপনারা আসলে কতটুকু বিশ্বাস করছেন? এই জেলা এবং বিভাগের যাদেরকে ডেকেছিলেন গতকাল, কথা বললেন তাদের সঙ্গে? আমরা ওদের সাথে কথা বলেছি, ওরা বলছে এটা আমাদের একটা বদনাম। ওনারা বলছে যে আমরা যে টাকার খেলা, এটা আমরা আর বাজারে শুনতে চাই না, নিজে লজ্জিত ওরা। আচ্ছা, ওরা কালকে আমাদের সাথে মত বিনিময় সবাই কিন্তু আসলে বলেছে যে আমরা আসলে লজ্জিত, কারণ এইভাবে এই যে আমাদের নিয়ে যে বাজে বাজে কথা আসে, আমরা শুনতে চাই না, আর আমরা শুনতে পারবো না। আমরা আগামীতে এই প্রক্রিয়াটাই আমরা বন্ধ করার চেষ্টা করব। আচ্ছা, এবং আমি আশা করি যারা যোগ্য সংগঠক তারা সবাই এই টাকার খেলাখালি না খেলে, যারা ত্যাগী নেতা, যারা ত্যাগ স্বীকার করে ক্রীড়াঙ্গনে, যারা অনেক পরিশ্রম করে, কষ্ট করে, সততার সহিত, তারাই আসুক ফুটবল ফেডারেশনে, এবং তারা ভালো একটা কমিটি উপহার দিক, দেওয়ার পর আমরা ভালো কমিটি নিয়ে তাদের কথা আপনারা বিশ্বাস করেছেন? আমরা বিশ্বাস করেছি। ওকে, আমার আরেকটা প্রশ্ন রেখে আমি একটু বিরতিতে যেতে চাই, যে কাজী সালাউদ্দিন যেহেতু বলছেন যে তিনি নির্বাচন করবেন, তাকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে হবে, তাহলে তার বিরুদ্ধে আপনাদের প্রার্থী কে, সেটা কি কোনো সিলেক্ট করেছেন কিনা? আমরা এই বিষয়ে উত্তরটা জানবো, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম ফুটবল সংস্কার নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাইদ হাসান কানন। আমরা একটা প্রশ্ন রেখেছিলাম বিরতিতে যাবার আগে, উত্তরটা নিব, কিন্তু তার আগে দর্শক আছেন, তার ফোনটাও নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো 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 জি জি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কারণ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমার নাম জুলফিকার মাহমুদ মিন্টু। মিন্টু ভাই, সালাম আলাইকুম। আপনাকে আমাদের অনুষ্ঠানে। মিন্টু ভাই বাংলাদেশের ফুটবল কোচ, অন্যতম সেরা কোচদের একজন।
স্বাগত জানাচ্ছি মিটু ভাই। জি মিটু ভাই, আপনার প্রশ্ন অথবা মতামত থাকলে আমাদেরকে বলুন। আচ্ছা কারণ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে খুব স্পেসিফিক স্পেসিফিক ইন এ সেন্স জি যে মিটু। আপনারা সংস্কার করতে চাচ্ছেন। ডেফিনেটলি আমি চাই এটা একটা সংস্কার হোক। আপনার কি মনে হয় যে একজন সাবেক খেলোয়াড় এবং অর্গানাইজার হিসেবে, যেহেতু আপনারা এখন একটা পরিবর্তন আনতে চাচ্ছেন, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা থাকে, সো একটা জিনিস হচ্ছে যে দেখা যায় যে এখানে অনেক ক্ষেত্রে যিনি কাউন্সিলর হন তিনি দেখা যায় যে আবার রেফারি, যিনি কাউন্সিলর হন তিনি আবার দেখা যায় যে কোচ। তো এই সময়ে গত বিভিন্ন সময় দেখা যায় যে এই কারণে কখনো কখনো কোনো কোনো কোচরা কোনো কোনো ক্লাবের যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্লাবের কোচিং স্টাফ হচ্ছে, এবং কখনো কখনো বিদেশ ট্যুর এই সমস্ত বিভিন্ন জায়গাতে তাদেরকে প্রোভাইড করা হয়। এতে কখনো কখনো দেখা যায় যে যারা আসলে কেপাবল তারা এই জায়গাগুলোতে বঞ্চিত হয় শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে। এবং এগুলি যেমন আমাদের ক্লাবগুলোতেও আছে, এগুলি ফেডারেশনে এই সমস্ত জিনিসগুলো বিদ্যমান, এগুলি দেখা আমাদের গত 14 বছর 15 বছর। তো আমার কথাটা যদি লজিক্যাল হয়, আপনারা কি এগুলি ভাববেন যে ইফ আই এম এ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, আমি কাউন্সিলর হতে পারবো না। ইফ আই এম কাউন্সিলর, আমাকে আমার কোচিং পেশা ছাড়তে হবে। আমি রেফারি হলে আমাকে আবার সেই সঙ্গে কাউন্সিলর হতে পারবো না, কারণ যেহেতু আমি ভোট দিচ্ছি আমি আবার এক্সট্রা একটা সুবিধাও নেওয়ার চেষ্টা করি বিভিন্ন সময়। বুঝতে পেরেছি। এই এই স্বার্থের ব্যাপারটা দ্বন্দ্ব, আপনারা কিভাবে দেখেন? স্বার্থের দ্বন্দ্ব, এবং এটা চেঞ্জ করতে হলে হয়তো বা গঠনতন্ত্রেও হাত দিতে হবে, পরিবর্তন আনতে হবে। সেই জায়গাটায় ওভারঅল একটু বলবেন যে আপনি মিন্টু ভাই। থ্যাংক ইউ মিন্টু। মিন্টু বাংলাদেশের সেরা কোচ আমরা জানি, পুরো লাইসেন্সধারী কোচ, ভালো করছে। মিন্টুর যৌক্তিক কথা, সত্যি কথা এটা, কিন্তু আসলে বিগত 17 বছর কিন্তু দলীয়করণের কারণেই কিন্তু এগুলো হয়েছে, একদম টোটালি দলীয়করণ। এখানে আপনার ভোটাররা দলীয় লোক, ভোটাররা এবং ইউনিভার্সিটি থেকে শুরু করে সর্বক্ষেত্রে সবাই দলের লোক, যার ফলে কিন্তু এই সুযোগগুলো পেয়েছে। এখন এগুলো করতে হলে তো আমাদের পরিবর্তন আনতে হলে আমাদের নির্বাচিত হয়ে বসতে হবে, বসার পরে আমরা এগুলো ঠিক করব। অবশ্যই এটা যৌক্তিক একটা দাবি মিন্টুর, যে একজন রেফারি অ্যাসোসিয়েশন থেকে যদি ভোটার হয়ে আসে, সে রেফারিংও করে, আবার এই ফেডারেশনে সে এই কাজ করে, তা আবার বিভিন্ন বিদেশ ট্যুর, এই ট্যুর, এটা তো হইতে পারে না। আমরা অনেক জায়গায় দেখেছি টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট টিম লিডার, হেড অফ ডেলিগেশন, যার অনেক পদ। কাজটা তারই করতে দেওয়া উচিত স্পেসিফিক, যে ও রেফারিং করে রেফারিংই করুক, বাট ওইখান থেকে কাউন্সিলর হয়ে আসার দরকার নেই। তো বেনিফিট নাই, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এমন একটা ধারাবাহিকতা সৃষ্টি করেছে, অর্থনৈতিক একটা দুর্নীতি, এর মধ্যে অর্থনীতি ইনভলভ আছে, একটা দুর্নীতি আছে এখানে। যারা ভোটার হয়ে আসবে তারা শুধু মনে করে যে একটা ভোটার হইতে পারলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। এই ইয়াটা যে প্রবণতা চালু হয়েছে গত 17 বছরে, এটা অনেক একটা বিরাট আকারে ধারণ করেছে। আর এটা ভাঙতে হলে আমাদের অবশ্যই নির্বাচিত হয়ে আসতে হবে এবং ভালো কমিটি আসতে হবে, এবং সৎ লোকের দরকার, ভালো কমিটি আসবে যারা আমরা বসে আমরা এগুলো ঠিক করব। এবং তার জন্য ভালো একটা নেতৃত্ব দরকার, এবং নেতৃত্বের জন্য সভাপতি দরকার। সভাপতি পদের কথা বলছিলেন। যোগ্য অর্গানাইজাররা কিন্তু সুযোগ পাচ্ছে না এই দলীয়করণের কারণে। আজকে নেতৃত্বের শূন্যতা কিন্তু এই জায়গায়, প্রত্যেক ক্রীড়াঙ্গনের সব জায়গায় কিন্তু নেতৃত্বের শূন্যতা। কোনো ফেডারেশনের যোগ্য লোক নাই, একই লোক একইভাবে তারা 17 বছর 18 বছর বসে আছে। এই যে একটা গ্যাপ হয়েছে, এই যে নেতৃত্বের শূন্যতা, এটাও কিন্তু বিরাট টাফ ব্যাপার। এখন আসলে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কমিটি চেঞ্জ করতে গেলে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যেটা শুনছিলাম যে 600 জনের মতো দরকার যদি সব ফেডারেশনের কমিটি চেঞ্জ করতে হয়, এই কারণে লোক নেই। আচ্ছা, এই সভাপতি পদেও কি ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন ভাইয়ের বিকল্প নেই? আছে, অবশ্যই আছে। আমরা খুঁজছি, আমরা ভালো একজন প্রেসিডেন্ট খুঁজছি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা পেয়ে যাবো, 2-1 দিনের ভিতরে পেয়ে যাব। আমরা আশা করি ওনার নেতৃত্বে আমরা ভালো করব, এবং আছে আমরা ফুটবলের সম্পৃক্ত কিংবা ফুটবলের প্রতি তার অনুরাগ, এরকম লোকই আমরা খুঁজছি, যে ফুটবলের প্রতি তার ভালোবাসা থাকবে, ফুটবলের প্রতি তার সময় থাকবে, ফুটবলকে সময় দিতে পারবে, এবং অর্থনৈতিকভাবে উনি আমাদের ফুটবল ফেডারেশনকে সাহায্য করতে পারবে। এই ধরনের একজন যোগ্য লোককে আমরা খুঁজছি, ইনশাআল্লাহ পেয়ে যাব। এবং তাকে যদি পেয়ে যান আপনারা, তাহলে ভোটের মাধ্যমেই সালাউদ্দিন ভাইয়ের সাথে লড়াইটা করতে চান, মানে যেহেতু তিনি আপনাদের দাবি শুনছেন না, পদত্যাগ করছেন না, সেটা তো আমাদের এখন দাবি। আমরা একটা ভালো যোগ্য নেতৃত্ব নিয়েই আমরা আগাবো, এবং সালাউদ্দিনকে ইনশাআল্লাহ আমরা ভোটে পরাজিত করব। আবার একদিকে আপনারা বলছেন সালাউদ্দিন ভাইয়ের পদত্যাগের কথা, আবার আরেকদিকে ফিফাকে আপনারা চিঠি দিতে বলেছেন, বিএফএফ কে, যে 3 মাস পিছিয়ে দিতে ভোট, মানে দুটো কি একটু কন্ট্রাডিক্টরি কিনা? আচ্ছা, পিছনের ব্যাপারটা হচ্ছে এখন যে দেশের যে সিচুয়েশন, যে ছাত্রদের আন্দোলনের পরে যে দেশের যে পরিবর্তন, এই পরিবর্তন প্রেক্ষিতে সবকিছু কিন্তু উল্টোপাল্টা অবস্থা আছে, বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটে আছে। এর ভিতরে এত তাড়াতাড়ি একদম কাছাকাছি সময়ের ভিতরে নির্বাচন করা, এটা তো আসলে একটু সময়ের ব্যাপার। সেটা আমরা চাই যে যদি আমরা সময় দিয়ে একটা যোগ্য লোকরা আসতে পারবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়াতে
ফেডারেশনগুলো সেম অবস্থা। তাহলে আমরা ফুটবল ফেডারেশন যদি একটু সময় পাই আমরা হয়তো আমাদের এই যে আমরা গুছাইতে পারবো আচ্ছা। এবং নিয়ম মাফিক আমরা যোগ্য লোকদের নিয়ে একদম সুষ্ঠু পরিবেশে সুন্দর নির্বাচন হোক, যে প্রশাসনের নির্বাচন আর না হোক, সেটা আমরা চাই। একদমই শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের প্যানেল বলি, আপনাদের মতাদর্শের লোক বলি, দলের লোক বলি, যারাই আসুক যদি নির্বাচিত হয়, কি পরিবর্তন করবেন যেটা সালাউদ্দিন ভাই এই 16 বছরে করতে পারেনি? একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, একটা লং টার্মের একটা প্ল্যান তৈরি করব আমরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কিন্তু ফুটবলে ডেভেলপ করা এখন সম্ভব না, বিকজ ফুটবল একদম তলানিতে আছে। আমাদের এজ গ্রুপ থেকে শুরু করে একদম উচ্চ পর্যায় পর্যন্ত একটা চেন থাকবে, সাইক্লিক স্টাইলে আমরা ডেভেলপ করবো ফুটবল, জুনিয়র থেকে সিনিয়র, জুনিয়র থেকে 16 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 20 এবং ন্যাশনাল টিম। এইভাবে যদি আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করতে পারি, তাহলে কিন্তু ফুটবল এখন যে অবস্থা আছে আমরা উপরে নিতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা এখন পর্যন্ত একটা ভালো ফুটবল একাডেমি হয় নাই, আমাদের নিজস্ব ফুটবলের কোনো একাডেমি হয় নাই। এটার দিকে আমরা চেষ্টা করব। আমরা পরবর্তীতে একটা বাংলাদেশে ঢাকার ভিতরে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তৈরি করার চেষ্টা করব, যেটা দীর্ঘ 17 বছর সালাউদ্দিন সাহেব পারে নাই, যেটা তার কাছে আমরা আশা করেছিলাম যে উনি 17 বছরে, যার গত টার্মের যে প্রধানমন্ত্রী ছিল তার খুব কাছের লোক ছিল, উনি শেখ জামালের বন্ধু ছিল এবং তার পাওয়ার অনেক ছিল, আমরা আশা করেছিলাম যে এই 17 বছরে বাংলাদেশের ফুটবলের আমূল পরিবর্তন আনবে, ঢাকা একটা স্টেডিয়াম তৈরি করবে, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তৈরি করতে পারে নাই। এটা আমরা একটা স্টার্ট। আরেকটা হচ্ছে আমরা ডিএফএ গুলোরা চাঙ্গা করব, প্রত্যেকটা দৃষ্টিকে খেলাগুলো পরিচালনা করব। ধন্যবাদ, অনেকগুলো দাবি স্পেসিফিক বলেছেন, ধন্যবাদ আপনাকে সাইদ হাসান। কারণ আমাদের সময় শেষ, আরও কথা বলার ছিল। ফুটবল এত বিস্তৃত যে আসলে কথা এই স্বল্প সময় শেষ করা যায় না। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা বলবো ফুটবল নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।